যারা পরীক্ষা দিতে গেলেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা। আশা করব এই পরীক্ষার সঙ্গে কোনো প্রকার দুর্নীতির সম্পর্ক থাকবে না, কিন্তু সেই আশা যে বৃথা হবে সেটা প্রমাণ করছে বারবার স্কুল সার্ভিস কমিশন নিজে। স্কুল সার্ভিস কমিশন একটা অসম্পূর্ণ দাগিদের তালিকা দিল। সেই তালিকায় না রয়েছে কোনো ডিটেলস, না রয়েছে যাদের তালিকায় নাম আছে তারা কোন স্কুলে চাকরি করতেন, কোন জেলার, তাদের পরিচয় কি সেটা নেই, এবং সর্বোপরি গ্রুপ সি গ্রুপ ডির দাগিদের তালিকা নেই। স্কুল সার্ভিস কমিশন তারা আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের সামনে অ্যাকনলেজ করেছিলেন 6,276 জন ইললিগাল অ্যাপয়েন্টি রয়েছেন। তাহলে এসএসসির যে অ্যাকনলেজ সংখ্যা, আমি তারপরেও তার পরবর্তী অংশে বলা আছে যে এক্সপায়ারি প্যানেল, সে কথা বলা আছে সেটা ইললিগাল। আমি যদি সেটা ছেড়েও দিই, স্কুল সার্ভিস কমিশনের নিজেদের অ্যাকনলেজ সংখ্যাই হচ্ছে 6,276, তাহলে 1806 জনের কেন লিস্ট দিলেন, বাকিদের কেন লিস্টটা দিলেন না? তাহলে সেই বাকি দাগিদের মধ্যে কেউ যদি এই নিয়োগ প্রক্রিয়ায় বসে যায়, তার দায় কে নেবে? তার জন্য কে দায়ী হবে? তার জন্য দায়ী হবে স্কুল সার্ভিস কমিশন, তার সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকরা, শিক্ষামন্ত্রী, সর্বোপরি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বারবার বাইরে তিনি এই বক্তব্যই রাখছেন যে কোনোভাবে এই দাগিদের সাহায্য করা যায় কি যায় না সেই নিয়ে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন। এর আগে এই দাগিদের পরীক্ষায় বসানোর চেষ্টা করেছিলেন, রাজ্য সরকার এবং এসএসসি উভয়েই এই দাগিদের হয়ে সওয়াল করেছিলেন। তারপরে আদালতের ওই নির্দেশ আসার পরে যে না, কোনোভাবেই দাগিদের বসানো যাবে না, তারপরেও দাগিদের সম্পূর্ণ তালিকা এখনো পর্যন্ত দিলেন না। 1806 জনের তালিকা দিলেন, আপনাদের অ্যাকনলেজ সংখ্যা 6,276, সে তালিকাও দিলেন না। তার মানে আপনারা কি চাইছেন? এই স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই তো চাইছেন যে এই নিয়োগ প্রক্রিয়া যাতে কলুষিত হোক। নিয়োগ প্রক্রিয়া যদি কলুষমুক্ত করতে চাইতেন তাহলে আপনারা ডিটেলস সহ অন্ততপক্ষে এই 6,276 জনের তালিকা তো দিতেন, সেটাও দিলেন না। তাহলে আপনাদের অ্যাকনলেজ সংখ্যা সে তালিকাও দিলেন না, মানে আপনারা নিজেরাই চাইছেন এই নতুন নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষিত করতে। দেখুন, আপনি 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2025 সালে এসে বাতিল হলো। 2025 সালের নিয়োগ প্রক্রিয়া সেটা একেবারেই বাঞ্ছিত নয় যে সেটা আবার ভবিষ্যতে সে প্রশ্নচিহ্নের মুখে পড়বে, কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের কন্ডাক্টই তো এই নিয়োগ প্রক্রিয়াকে আবার প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাচ্ছে। তার কারণ তারা সম্পূর্ণ তালিকা দিচ্ছেন না, তারা বিষয়টিকে নিয়ে হাইড অ্যান্ড সিক খেলছেন। এবং সবথেকে বড় কথা, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিজে সাংবাদিক সম্মেলন করে, মানে যারা ইনকমপ্লিট ফর্ম ফিল আপ করেছে বা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যাদের ফটো সিগনেচার সঠিকভাবে ওই অ্যাডমিট কার্ডে আপলোডেড হয়নি, তাদেরও পরীক্ষায় বসার বন্দোবস্ত করছেন। এর মাধ্যম দিয়ে একজনের পরীক্ষা আরেকজন দিয়ে যাবে না তো? এই যে প্রশ্নগুলো থাকছে, এই প্রশ্নগুলোর তো উত্তর স্কুল সার্ভিস কমিশন দিতে পারবে। স্কুল সার্ভিস কমিশন যদি চাইতো এই নিয়োগ প্রক্রিয়া কলুষমুক্ত হোক, তাহলে তারা সম্পূর্ণ দাগিদের তালিকা দিত, একজন দাগিও যাতে এই নিয়োগ প্রক্রিয়ায় না বসতে পারে তার বন্দোবস্ত করত। উল্টে সেটা করার বদলে স্কুল সার্ভিস কমিশন এই দাগিদের সম্পূর্ণ তালিকা দেননি, অসম্পূর্ণ তালিকা দিয়ে আসলে এই নতুন নিয়োগ প্রক্রিয়া, যেটা আজকে পরীক্ষা হচ্ছে, আগামী 14 তারিখ একাদশ দ্বাদশের পরীক্ষা হবে, সেটিকেও কলুষযুক্ত করতে চাইছেন, একেবারে কলুষমুক্ত করতে চাইছেন না। এটা দুর্ভাগ্যজনক। আপনি প্রথম থেকে এই বিষয়টা নিয়ে লড়াই করছেন এবং এরপরে আজকে যে পরীক্ষা তার প্যানেল প্রকাশ করার পর যেটা আশঙ্কাটা করা হচ্ছে যে দাগিরা থাকতে পারে, কেউ যদি মামলা করে যারা দাগি নন, তাহলে কি হতে পারে? অবভিয়াসলি আমরা আমরা এটার উপরে নজর রাখছি। যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী যারা আজকে পরীক্ষা দিতে গেছেন, আমার মক্কেল যারা, তারাও নজর রাখছে যে এই নিয়োগ প্রক্রিয়া যাতে কোনোভাবেই আবার কলুষিত না হয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই চাইছেন এই নিয়োগ প্রক্রিয়া কলুষযুক্ত হোক। তার কারণ তারা যদি না চাইতেন তাহলে তারা দাগিদের সম্পূর্ণ তালিকা দিতেন। দাগিদের সম্পূর্ণ তালিকা, আপনাদের অ্যাকনলেজ সংখ্যা, সেই সম্পূর্ণ তালিকা কেন দিলেন না? আপনারা কি চাইছেন যে গ্রুপ সি গ্রুপ ডির কোনো একজন দাগি বা কিছু দাগি তারা আবার এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসে তারা আবার এই নতুন নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষিত করুক? আপনারা যদি এটা চান তাহলে নিশ্চিতভাবেই সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে, এবং এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য দায়ী থাকবেন এই এসএসসি, এই সরকার, এবং দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি ফল কিন্তু ভোগ করতে হবে সাধারণ ছাত্রছাত্রীদের, যারা শুধুমাত্র চাকরি পাবে তারা নয়, যারা স্কুলগুলোতে পঠন পাঠন করছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের। তার কারণ আলটিমেটলি যে ধরুন 26,000 চাকরি বাতিল হলো, আসল সাফারার কারা? আসল সাফারার হচ্ছে প্রান্তিক গ্রামের
ওই সেই সমস্ত ছাত্রছাত্রী যাদের কাছে অন্য কোনো অপশন নেই, সরকারি স্কুল ছাড়া আপনি কয়েক কিলোমিটার রেডিয়াসে ওই হয়তো একটাই স্কুল রয়েছে, সেই স্কুলে ওই অঞ্চলের প্রান্তিক মানুষজনেরা তাদের সন্তানেরা সেই স্কুলেই পঠন পাঠন নেন, কিন্তু সেই স্কুলে পঠন পাঠনের বন্দোবস্ত যারা করবেন সেই সমস্ত শিক্ষকরা, তারা আজকে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার পরেও তাদের কিন্তু সার্ভিস এইভাবে চলে গেল, আবার তাদের পরীক্ষা দিতে হচ্ছে। দেখুন, আমি এই মামলা করেছি ঠিক কথায় যে বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে, কিন্তু এই যে মানে কখনোই এটা তার উদ্দেশ্য ছিল না যে এই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে, কিন্তু এমন একটা পরিস্থিতি দাঁড় করিয়েছে এই রাজ্য সরকার এবং এসএসসি এবং বোর্ড, তারাই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করতে বাধ্য করিয়েছে আদালতকে। তার কারণ তারা দুর্নীতি করেছে প্রথমত, দ্বিতীয়ত দুর্নীতি করার পরে কাদের সঙ্গে এই দুর্নীতি করে কারা কারা চাকরি পেয়েছে সেটাও চিহ্নিত করে দিতে পারেনি। ফলে প্রথমবার একবার দুর্নীতি করে তারা ভুল কাজ করেছে, দ্বিতীয়বার দুর্নীতি হওয়ার ফলে কারা কারা সেই দুর্নীতির বেনিফিশিয়ারি সেটা আইডেন্টিফাই না করে দ্বিতীয়বার অন্যায় করেছে। ফলে এই যে তাদের এই ডাবল অন্যায়ের জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই পরিস্থিতি একেবারেই তৈরি হতো না তারা যদি দুর্নীতি না করতো, একেবারেই তৈরি হতো না যদি দুর্নীতি করার পরে তারা যদি চিহ্নিত করে দিত যে এরা দুর্নীতির বেনিফিশিয়ারি, তাহলেও কিন্তু সকলের চাকরি যেত না। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে তারা সেটা ব্যর্থ হয়েছে। প্রথমে দুর্নীতি আটকাতে ব্যর্থ হয়েছে, দ্বিতীয়বার তারা দুর্নীতি চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। ফলে এই উভয় দায় সরকারের, এসএসসির, বোর্ডের, এই দায়ভার তাদের নিতে হবে এবং সরকারকে চেষ্টা করতে হবে, এসএসসিকে চেষ্টা করতে হবে যাতে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনোভাবেই, যেটা 2016 সালের নিয়োগ প্রক্রিয়া আজকে 2025 সালে হচ্ছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই যাতে দুর্নীতি না হয়। কিন্তু এদেরকে বিশ্বাস নেই, না চালে এদের একদম বিশ্বাস নেই। এখন দেখা যাক যে 7 তারিখ এবং 14 তারিখে কোনো দাগি বসে কি না। বসার সম্ভাবনা প্রভূত। তার কারণ হচ্ছে 1806 জনের তালিকা দিয়েছেন, তাদের অ্যাকনোলেজ সংখ্যা 6276 জনের তালিকা এখনো পর্যন্ত আপনারাই দেননি। এবং শুধু তাই না, তালিকাতে কোনো ডিটেলস দেননি। একজন ধরুন কেউ যদি বসে যায়, কারণ অনেকের অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে, বাতিল করেছেন ঠিক কথাই, এবার এই যে যারা দাগি এখনো চিহ্নিত করেননি আপনারা লিস্ট দিয়ে, তাদের মধ্যে যদি কেউ অ্যাডমিট কার্ড পেয়ে যায়, সে যদি পরীক্ষায় বসে যায়, এর দায়ী কে হবে? এর জন্য দায়ী কে হবে? আপনারা প্রশ্ন করেছিলেন গতকাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে, কিন্তু তিনি প্রশ্ন এড়িয়ে গেছেন। তিনি বলেছেন 14 তারিখ এর পরে কথা হবে। কেন এই প্রশ্ন এড়াচ্ছেন কেন? এই প্রশ্নের উত্তর তো সর্বপ্রথম দেওয়া উচিত ছিল যে একজন দাগিও এই পরীক্ষায় বসবে না, একজন দাগিকেও এই পরীক্ষায় বসতে দেবো না। এই স্ট্যান্ড তো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নেওয়া উচিত ছিল। তিনি এই স্ট্যান্ড নিতে পারলেন না কেন? তাহলে কি আবার প্যানেল প্রকাশের পর মামলার সম্ভাবনা থেকে যাচ্ছে? দেখুন, যদি দুর্নীতি হয়, যদি নিয়মের কোনো প্রকার ব্যত্যয় ঘটে, নিশ্চিতভাবেই মামলা হবে, সেটাই স্বাভাবিক। এবং এই প্রসেসটাকে দুর্নীতিমুক্ত করতেই হবে। আমি চাই না একেবারেই যে এটা মানে কোনোভাবে এই প্রসেসে কোনো প্রকার ব্যাঘাত ঘটুক, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তারা এখনো পর্যন্ত সম্পূর্ণ তালিকা দেননি। তাহলে তো প্যানেল বাতিলের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না যদি দুর্নীতি। দেখুন, ভবিষ্যতে যে কোনো কিছু হতে পারে। যদি তারা দুর্নীতি মুক্ত না রাখতে পারেন, তাহলে 2025 সালের ফল 2030 সালে ভোগ করতে হতে পারে এই ছেলে মেয়েদের। আলটিমেট দেখুন, এই অবভিয়াসলি যদি ধরুন এখন যদি দেখা যায় যে ধরুন 2000 এখানে দাগিরা পরীক্ষায় বসলো, তাদের মধ্যে হয়তো 1000 সিলেক্টেড হয়ে গেল, তো সেই 1000 কি মানে যারা বঞ্চিত হবেন সেই 1000 জনের জন্য তারা কি ছেড়ে দেবেন নাকি? ছেড়ে দেবেন না। তাহলে এই প্রসেসটাকে ত্রুটিমুক্ত রাখতে কী করা উচিত ছিল? প্রথমে দাগিদের সম্পূর্ণ তালিকা, প্রথমে দাগিদের তালিকা আপলোড করা উচিত ছিল, তারপরে সকলের কাছ থেকে সেটার অবজেকশন নেওয়া উচিত ছিল এবং দাগিদের সম্পূর্ণ তালিকা, আর তার সঙ্গে ওদের কাউন্সিলিং ওয়াইজ একটা লিস্ট দেওয়া উচিত ছিল। তার কারণ একটা প্যানেলের ভ্যালিডিটি থাকে 1 বছর। প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে যদি কাউন্সিলিং করেন, সেই কাউন্সিলিং ইললিগাল। তাহলে কাউন্সিলিং একের মধ্যে প্রথম কাউন্সিলিংয়ের মাধ্যমে কারা কারা সিলেক্টেড হলো, দ্বিতীয় কাউন্সিলিংয়ের মাধ্যমে কারা কারা সিলেক্টেড হলো, তৃতীয় কাউন্সিলিংয়ের মাধ্যমে কারা কারা সিলেক্টেড হলো, চতুর্থ কাউন্সিলিংয়ের মাধ্যমে কারা কারা সিলেক্টেড হলো, পঞ্চম কাউন্সিলিংয়ের মাধ্যমে কারা কারা সিলেক্টেড হলো, এর সম্পূর্ণ তালিকা প্রথমে দেওয়া উচিত ছিল। তারপরে দাগিদের তালিকা একদম ক্যাটাগরি করে, নবম দশমের এরা দাগি, একাদশ দ্বাদশের এরা দাগি, গ্রুপ সির এরা দাগি, গ্রুপ ডির এরা দাগি, এই প্রত্যেক দাগিদের নামের পাশে তার ফুল ডিটেলস, তার বাবার নাম, তার ফুল অ্যাড্রেস,
কোন স্কুলে শিক্ষকতা করেন, কোন বিষয়ে শিক্ষকতা করেন, সেই স্কুলের মানে কোন জেলায় সেই স্কুলটি, কারণ একজনের বাড়ি ধরুন নদিয়া, তিনি মুর্শিদাবাদে শিক্ষকতা করেন। তার কারণ হচ্ছে এটা কেন দিতে হবে, তার কারণ এই সমস্ত দাগিদের কাছ থেকে টাকা ফেরতের নির্দেশ আছে, যেটা সব মানে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই টাকাটা ফেরত নেবে কে? সংশ্লিষ্ট জেলার জেলা শাসক, তিনি ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকাটা আদায় করবেন। তাহলে আপনি যদি তার ফুল ডিটেলস না দেন, তা কোন জেলায় সেই কোন জেলার মানুষ, তাহলে কোন জেলার জেলা শাসক সেটাকে আদায় করবে? তাহলে এই যে ডিটেলস দিলেন না, আসলে আপনারা এই যে টাকা ফেরতের যে প্রসেসটা সেটাকে ডিলে করতে চাই। দিতেই হবে, আজকে না হয় কাল দিতেই হবে, ওনারাও জানেন, কিন্তু এটা না দিয়ে কি করছেন, আবার আদালতে ধরুন মামলা আছে সামনের সপ্তাহে, ফলে খুব স্বাভাবিকভাবে সে আদালত আবার একটা নির্দেশ দেবে, আবার এক আদালত হয়তো মানে আদালতের ভাষায় একটু বকাবকি করবেন, তারপরে আবার সেই ডিটেলসটা দেবেন। ফলে এই যে ডিলে করার যে পদ্ধতি, যে বারবার প্রসেসটাকে ডিলে করব, তাতে হয়তো আমাদের পিঠ বাঁচবে না, পিঠ বাঁচবে না, এতে কিন্তু আপনাদের প্রতি মানুষের ক্ষোভ বিক্ষোভ আরও বাড়বে। ভুল করছেন আপনারা। এই জায়গা থেকে আপনাকে শেষ প্রশ্ন একটা করবো, যে তাহলে আজকে যারা যোগ্য চাকরি প্রার্থীরা যারা দ্বিতীয়বার নিজেদের যোগ্যতা প্রমাণ করতে যাচ্ছেন, তাদের এই চেষ্টাটাও বিফলে যাওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। দেখুন, যদি স্কুল সার্ভিস কমিশন চান যে একজন দাগিকেও আমি সিলেক্ট করব না, একজন দাগিকেও বসতে দেব না, কোনো দুর্নীতি এই প্রসেসে করব না, তাহলেই সেটা সম্ভব। আর যদি স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার সেটা যদি না চান, যদি দাগিদের বসতে দেন বা এই প্রসেসে আবার নতুন করে কোনো দুর্নীতি করেন, কারণ শুধু দাগিদের বসাটাই একমাত্র দুর্নীতি তা তো নয়, এই প্রসেসে যে কোনো প্রকার দুর্নীতি হতে পারে, সেই দুর্নীতি যদি না করেন তাহলে কিছুই হবে না। আর যদি আবার দুর্নীতি করেন, দাগিদের বসিয়েই হোক বা এই প্রসেসে কোনো প্রকার নিয়মের ব্যত্যয় ঘটিয়েই হোক, তাহলে সেই দুর্নীতি করলে নিশ্চিতভাবেই তার ফল ভোগ করতে হবে। এবং সর্বোপরি দেখুন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আসলে এই ফল ভোগ করতে হয়তো সমাজের প্রান্তিক সীমার মানুষদের, তাদের বাড়ির ছেলেমেয়েরাই তো এই সরকারি স্কুলগুলোতে যান। ফলে সরকারি স্কুলগুলোতে কারা পঠন পাঠন নেন? একেবারে ওই গ্রামাঞ্চলের সেই সমস্ত মানুষজনদের ছেলেমেয়েরা, যাদের অন্য কোনো অপশন নেই সরকারি স্কুল ছাড়া, অথবা তারা আর্থিক কারণে হয়তো অপশন আছে, হয়তো মানে ধরুন মফস্বলে হয়তো একটা দুটো ইংলিশ মিডিয়াম স্কুল আছে বা ভালো স্কুল আছে, কিন্তু তাদের সেই আর্থিক সামর্থ্য নেই, তারা যান সরকারি স্কুলে। ফলে এই ধরনের মানুষদের, যারা একেবারে প্রান্তিক সীমার মানুষ, যাদের মানে এর মাধ্যমে এম্পাওয়ার্ড হচ্ছিল, যারা যারা ক্ষমতায়িত হচ্ছিল এই শিক্ষা, হয়তো কেউ হয়তো প্রথম প্রজন্মের শিক্ষার্থী, কেউ হয়তো দ্বিতীয় প্রজন্মের শিক্ষার্থী, যারা এম্পাওয়ার্ড হচ্ছিল, তাদেরকে বেশ কিছুটা পিছিয়ে দিল। তার কারণ আমাদের ধরুন আমাদের দেশে এই যে শিক্ষার যে পরিকাঠামো, সেখান থেকে যদি সরকার হাত তুলে নেয়, তাহলে সমাজের প্রান্ত সীমার যারা মানুষ, তারা আরও অনেকটা পিছিয়ে যাবে। ফলে এটা এক শ্রেণীর মানুষ যারা চাইছেন, তারা মানে এই পদ্ধতিটিকে হয়তো ত্রুটিযুক্ত করানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার কারণ আপনি যদি গোটা রাজ্য জুড়ে আপনি যদি দেখেন যে সরকারি এই যে পরিকাঠামো, মানে শিক্ষা সংক্রান্ত পরিকাঠামো, তার যে মানে অর্থমূল্য, সেটা কিন্তু বৃহৎ। মানে দেখুন, একেবারে গ্রাম স্তরে একটা স্কুল, মফস্বল স্তরে কলেজ, বা একটু মানে জেলা শহরে বা হয়তো কলকাতা শহরে যে পরিমাণ এই যে ধরুন বিশ্ববিদ্যালয় আছে, তাদের যে মানে সম্পূর্ণ অর্থমূল্য, ইনফ্রাস্ট্রাকচার, তাদের বাড়ি, সেখানে যা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তার যে অর্থমূল্য, সেটা মানে হয়তো কয়েক লক্ষ কোটি টাকার। এই যে কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ, এই সম্পদে কিন্তু কর্পোরেট পুঁজির চোখ নেই, এটা ভাবার কোনো কারণ নেই। ফলে এই ইনফ্রাস্ট্রাকচারটাকে যদি দুর্বল করে, সরকারি পরিকাঠামোকে দুর্বল করে এই ইনফ্রাস্ট্রাকচারে যদি কর্পোরেটের হাতে তুলে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা টাকা আসবে। এই লক্ষ্য নিয়েও কিন্তু এই কাজ করা হতে পারে। একদিকে যেমন ধরুন শিক্ষক নিয়োগের মাধ্যম দিয়ে এই দুর্নীতি করা, এটা যেমন একদিকে আছে, তার সঙ্গে কিন্তু এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার একটা মানে প্রসেসও থাকতে পারে, এবং জনগণকে সচেতন থাকতে হবে যাতে প্রান্ত সীমার মানুষদের একেবারেই আর আবার পিছিয়ে দেওয়ার এই যে প্রচেষ্টা, সেটাকে ব্যর্থ করা যায়।